আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে টিউলিপের মধ্যস্থায় $500 কোটি আত্মসাৎ করছেন শেখ হাসিনা। ওদিকে মোদিকে ডক্টর ইউনূসের ফোনকে কেন এত গুরুত্ব দিচ্ছে ভারত। আর থাকছে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করছেন ডক্টর ইউনূস, বলছেন হাসিনার স্বৈরশাসন দেশের প্রত্যেকটা সেক্টরকে ধ্বংস করে দিয়েছে। এদিকে শেখ হাসিনা কাদের সহ 128 জনের বিরুদ্ধে জয়পুরহাটে হত্যা মামলা। এবং সবশেষ জানিয়ে দেব, জয়ের সম্পত্তি বাজেয়াপ্ত করলো আমেরিকা। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের প্রতিবেদন। রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে টিউলিপের মধ্যস্থতায় $500 কোটি আত্মসাৎ করছেন শেখ হাসিনা। তারা জানায়, মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে তাকে অর্থ আত্মসাতের সুযোগ করে দেয়। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাট্রম যাতে মধ্যস্থতা করেন ভাগ্নি টিউলিপ সিদ্দিক। দেশের সবচেয়ে বড় ও ব্যয়বহুল প্রকল্প রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আশা করা হচ্ছে এটি পুরোপুরি বাস্তবায়নের পর 20% বিদ্যুতের চাহিদা পূরণ করবে। সম্প্রতি এ বিষয়ে নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করেছে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন নামে একটি পোর্টাল। এতে বলা হয়, রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণ খরচ ধরা হয় $1265 কোটি, প্রয়োজনের তুলনায় যা অনেক বেশি, যাতে মালয়েশিয়ার এক ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই বাজেট থেকে $500 কোটি আত্মসাতের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাট্রম। নিজের ভাগ্নে টিউলিপ সিদ্দিকের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে এক চুক্তি করেন। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মধ্যস্থতার বিনিময়ে পাচার করা অর্থের 30% পেয়েছেন টিউলিপ, শেখ রেহানা ও পরিবারের কয়েক সদস্য। 2013 সালে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে শেখ হাসিনা সাক্ষাতের সময় সঙ্গী হয়েছিলেন টিউলিপ সিদ্দিক। গ্লোবাল ডিফেন্স কর্পোরের দাবি, সে সময় ঢাকা মস্কোর $1 বিলিয়ন অস্ত্র চুক্তির মধ্যস্থতাও করেন তিনি। 2009 সালে প্রচ্ছায়া লিমিটেড নামে একটি ভুয়া কোম্পানি চালু করেন টিউলিপ সিদ্দিক। তার মা শেখ রেহানা ও চাচা তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক। যুক্তরাষ্ট্র জুমানে ইনভেস্টমেন্ট নামে একটি কোম্পানি রয়েছে তাদের। গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের অভিযোগ, এই কোম্পানির মাধ্যমে বিভিন্ন দেশের অফশোর অ্যাকাউন্টে অর্থ পাচার করতেন তারা। গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন নামে পোর্টালটি চালু হয় 2018 সালে। বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতে দুর্নীতির অনুসন্ধান করে থাকে তারা। বিশেষ করে চীন ও রাশিয়ার সামরিক শক্তির বিস্তার রোধে পশ্চিমা ঢাল হয়ে কাজ করছে এটি। এদিকে মোদিকে ডক্টর ইউনূসের ফোনকে কেন এত গুরুত্ব দিচ্ছে ভারত। গত 9 আগস্ট বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করেছে। তার পাক্কা এক সপ্তাহ পর ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করার সময় পেলেন। অথচ মাস 2 আগে মোদী প্রধানমন্ত্রীর পদে তৃতীয়বার শপথ গ্রহণের সময় নিজে হাজির ছিলেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন সরকার গঠিত হওয়ার পর সেই সরকার প্রদান করে কাকে ফোন করলেন তা আন্তর্জাতিক কূটনীতিতে খুব গুরুত্বপূর্ণ। শপথ নেওয়ার পর সরকারের নতুন প্রধান প্রথম নিজের ঘনিষ্ঠ দেশের রাজনৈতিক প্রধানদের ফোন করেন। এটাই আন্তর্জাতিক কূটনীতির রীতি। নিকটতম প্রতিবেশী ভারতের প্রধানমন্ত্রীকে শপথের এক সপ্তাহ বাদে ফোন করে ইউনূস যা বার্তা দেওয়ার তা দিয়েছেন। অর্থাৎ তিনি বুঝিয়ে দিয়েছেন, শেখ হাসিনার আমলে তাদের কাছে ভারত যতটা কাছে ছিল, এখন ভারতের অবস্থান সেই জায়গায় নেই। যদিও ইউনূস সরকারের বিদেশ নীতির দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা তৌহিদ হোসেন কয়েকদিন আগে জানান, বাংলাদেশ ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট করতে রাজি নয়। দুদেশের স্বার্থে এই সম্পর্ক গুরুত্বপূর্ণ। শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে এই দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে নয়াদিল্লি উদ্বেগ ছিল। বাংলাদেশের কোটা সংস্কারের দাবিতে হওয়া ছাত্র আন্দোলনের পরবর্তীকালে যুক্ত হয় বিএনপি ও জামাত। তাদের ভারত বিরোধিতা সুবিদিত। হাসিনাকে নিশানা করে সংগঠিত আন্দোলন ভারত বিরোধিতার এক চরম রূপ দেখায়। ভারতপ্রেমী হিসেবে এই আন্দোলনে আক্রান্ত হয় বঙ্গবন্ধু মুজিবুর রহমানকেও। 1975-এর 15 আগস্ট নিহত হন মুজিব। দিনটি এতদিন বাংলাদেশের শোক দিবস হিসেবে পালিত হতো, কিন্তু এবারে 15 আগস্ট সরকারের তরফে মুজিবকে স্মরণ করা হয়নি। জাতীয় শোক দিবসও ছুটি বাতিল করা হয়।
এসব ঘটনা কখনোই ভারতের পক্ষে স্বস্তি নয়। দক্ষিণ এশিয়ায় চীন যেভাবে তার প্রভাব বাড়াচ্ছে, তাতে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত রাখা ভারতেরও একটা দায়বদ্ধতা। এক দশক আগে ক্ষমতায় আসার পর মোদী সরকার ঘোষণা করে তাদের পররাষ্ট্রনীতির মূল শুরু হবে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক দৃঢ় করা। দুর্ভাগ্যজনকভাবে গত 10 বছরেও পড়শি দেশগুলোর ভারত বিরোধিতা বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি মালদ্বীপের ভারত বিরোধিতার কথা প্রত্যেকেরই জানা। পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক ধর্তব্য না আনাই ভালো। গত 10 বছরে নেপালেও এই প্রবণতা বেড়েছে। একই পরিস্থিতি শ্রীলঙ্কাতে। একমাত্র ভুটান ও বাংলাদেশের সঙ্গে সম্পর্কে উন্নতি ঘটছিল, কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে গণ অভ্যুত্থান বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কে প্রশ্নচিহ্ন ঝুলিয়েছে। এর প্রেক্ষিতে ইউনূসের মোদীকে ফোন করাকে ভারত যে গুরুত্ব দিচ্ছে তা মোদীর টুইট করে বিষয়টি প্রকাশ করা থেকেই স্পষ্ট। এদিকে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেছেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশন সহ জাতিসংঘ এবং বিভিন্ন সংস্থার প্রধানদের ব্রিফ করেছেন। রাজধানীর একটি হোটেলে দুপুর 1:15টার পর বিদেশি কূটনীতিকদের ব্রিফ শুরু করেন তিনি। ধারণা করা হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিদেশি কূটনীতিকদের বাংলাদেশের চলমান পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপন্থা সহ অন্তর্বর্তী সরকারের অবস্থান তুলে ধরবেন। শেখ হাসিনা সরকারের পতনের পর সম্প্রতি ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। নতুন সরকার গঠনের 4 দিনের মাথায় বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এতে এই ব্রিফে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, শেখ হাসিনার স্বৈরতান্ত্রিক সরকার বাংলাদেশের প্রতিটা সেক্টরকে ধ্বংস করে দিয়েছে। প্রতিটা সেক্টরে দুর্নীতি এবং প্রতিখান থেকেই তারা এই অর্থ আত্মসাৎ করে বিদেশে পাচার করেছে। সেদিন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিদেশি কূটনীতিকদের ব্রিফিংয়ে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় আসার প্রেক্ষাপট, উদ্দেশ্য, দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এদিকে কুখ্যাত শেখ হাসিনার সোনার ছেলে সজীব ওয়াজেদ জয়, তিনি কিনা বিজ্ঞানী, তবে টাকা চুরি করার বিজ্ঞানী এটা অনেকেই বলে থাকেন। বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা তিনি সরিয়ে নিয়েছেন, ব্যাংক খাতকে ধ্বংস করে দিয়েছেন, শেয়ার বাজারকে অনেক আগেই ধ্বংস করে দিয়েছিলেন। তবে এত সব সম্পত্তি আমেরিকায় গড়ার কারণে নজরে পড়ে মার্কিন প্রশাসন সেখানে তলব করে যে এই সম্পত্তির উৎস কোথায়, কিভাবে এলো, সেই বিষয়গুলো নিয়ে। অবশেষে এই সম্পত্তি বাজেয়াপ্তের পথে। ওই দেশটিতে পর্যাপ্ত পরিমাণ তথ্য প্রকাশ করতে না পারায় বিপাকে রয়েছেন সজীব ওয়াজেদ জয়।